ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সে বা মেজরে পড়াশুনো করছো, অর্থাৎ সবেমাত্র তোমরা ভর্তি হয়েছো এই ফার্স্ট সেমিস্টারে, তোমাদের ইতিহাস অনার্সের যে একটি পেপার পড়তে হবে DS1, প্রাচীন ভারতের ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগের ভারতের ইতিহাস। এই পেপারটির সিলেবাস নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, তারপরের যে সাজেশন 2026-এর সাজেশন নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখো, তোমাদের এই যে পেপারটি DS1 প্রাচীন ভারতের ইতিহাস, তা প্রাচীন ভারতের ইতিহাসের উপরে প্রায় 2-3টি পেপার পড়তে হবে তোমাদের। তাই প্রাচীন ভারতের ইতিহাসের যে ফার্স্ট পেপার তোমাদের পড়তে হচ্ছে DS1। এই পেপারের টাইম পিরিয়ড দেওয়া রয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ বছর আগে থেকে শুরু হয়েছে এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগ পর্যন্ত এই সিলেবাসটা, প্রায় এই 2.5 লক্ষ বছরের ইতিহাস ধরা আছে এই DS1 পেপারে। এই পেপারটা যদি আমরা দেখি, তা দেখব যে 4টি মডিউল আছে: পাথরের যুগ, হরপ্পা সভ্যতা, আর্য সভ্যতা এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। তা প্রথমে রয়েছে পাথরের যুগ। পাথরের যুগ দেখতে গেলে আমাদের দেখব যে প্রাচীনকালে মানুষ যখন একেবারে বনে জঙ্গলে মানুষ বাস করতো, আমরা এটাও জানি মানুষ অ্যামিবা, তারপরে এব বা বানর থেকে দীর্ঘ বিবর্তনের যাত্রাপথ ধরে মানুষ আজকের মানুষের রূপ এসে দাঁড়িয়েছে। মানুষের এই যে শারীরিক বিবর্তনের বিভিন্ন যুগে এক এক রকম কিন্তু ছিল। আমরা জানি যে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স এরকম বিভিন্ন স্তর অতিক্রম করে আধুনিক পূর্ণাঙ্গ মানুষ রূপ ধারণ করেছে। এখন এর ইতিহাসটা কি? এই মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। আবার মানুষ দীর্ঘদিন প্রায় 2.5 লক্ষ বছর বনে জঙ্গলে ছিল, মানুষের ঘর বাড়ি ছিল না, পোশাক ছিল না। যখনই তাদের খিদে পেত, খাদ্যের তাড়নায় তারা জঙ্গলে গিয়ে শিকার করে সেই বন্য পশুর মাংস খেয়ে জীবন ধারণ করত। তো এইভাবে 2.5 লক্ষ বছর মানুষ বনে জঙ্গলে পশুর সাথে থেকেছে, তাদের সাথে কাটিয়েছে। সেই সময় মানুষের একমাত্র অবলম্বন ছিল পাথরের হাতিয়ার। তা মানুষ দীর্ঘদিন ধরে এই পাথরের হাতিয়ার ব্যবহার করেছে। পাথরের হাতিয়ার ব্যবহার করেছে পশু শিকার করার জন্য। তা 2.5 লক্ষ বছর মানুষের হাতে ছিল পাথরের হাতিয়ার। তো এই সময়টাকে ঐতিহাসিকরা পাথরের যুগ বলেছেন। তাই পাথরের যুগে 3টি ভাগ রয়েছে: প্রাচীন পাথর, মধ্য পাথর, নব্য পাথর। প্রাচীন পাথরের পাথরগুলো, হাতিয়ারগুলো ছিল আকারে বড়, এবড়ো খেবড়ো। মধ্যপ্রস্তর যুগে এসে পাথরের হাতিয়ারগুলো একটু ক্ষুদ্র হয়, একটু ধারালো সুচালো হয়। আর আধুনিক বা নব্য প্রস্তর যুগে এসে সেই পাথরের হাতিয়ারগুলো অনেক বেশি তীক্ষ্ণ সুচালো হয় এবং নব্য প্রস্তর যুগে এসে মানুষ অনেক কিছু শেখে। প্রাচীন পাথরের যুগ এবং মধ্য পাথরের যুগে মানুষ তেমন কিছুই শিখতে পারেনি, কিন্তু নব্য প্রস্তর যুগে এসে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে। মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। আগে মানুষ বনে জঙ্গলে দল বেঁধে ঘুরে বেড়াতো, এখন মানুষ চাষবাস করতে শেখে। চাষের ক্ষেত পাহারা দেওয়ার জন্য তার পাশে তারা ঘর তৈরি করে সেই ঘরে তারা থাকে। এইভাবে গ্রাম গড়ে ওঠে, সভ্যতা গড়ে ওঠে। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে আমরা দেখব যে বন্য আদিম শিকারী মানুষ চাষবাস শিখছে, ঘরবাড়ি তৈরি করে তারা সভ্যতার পত্তন করছে, আগুনের আবিষ্কার করছে, কুমোরের চাকা আবিষ্কার করছে, আরো একাধিক জিনিস আবিষ্কার করছে। এই কারণে এই নব্যপ্রস্তর যুগকে বিপ্লবের সাথে তুলনা করেছেন গর্ডন চাইল্ড। এই জন্য নব্যপ্রস্তর যুগকে বিপ্লব বলা হয়। তো এই 3টি যুগের প্রপার খুব ভালো করে বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। বড় প্রশ্ন এখান থেকে আসবে, হয় প্রাচীন পাথরের যুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য অথবা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তাহলে এই অংশটা আমাদেরকে পড়তে হচ্ছে। আবার দেখো, প্রাচীন কালের এই সমস্ত ইতিহাস আমরা বর্তমানে জানতে পারি কিভাবে? ইতিহাসের উপাদান থেকে আমরা ইতিহাস লিখি বা ইতিহাস জানতে পারি। এখন এই উপাদান 2 প্রকারের হয়। একটি হয় সাহিত্যিক উপাদান, অর্থাৎ যত লেখালেখি বা বইপত্র পুস্তক লেখা হয়েছিল তাতে যে ইতিহাস পাওয়া যায়, এটা সাহিত্যিক উপাদান। তার অনেক ভাগ রয়েছে, দেশীয় বিদেশীয়। দেশীয়র মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদান 2 নম্বর যেটা রয়েছে, অর্থাৎ প্রত্নবস্তু, প্রাচীনকালের ইতিহাস সমৃদ্ধ জিনিসপত্র যেগুলো মাটি খুঁড়ে খনন করে সেগুলো এনে তা পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের ইতিহাস যতটুকু জানা যায়, যেমন লিপি থেকে জানা যায়, মুদ্রা থেকে জানা যায়, প্রাচীনকালের ভাঙা ঘরবাড়ি থেকে জানা যায়। তো এগুলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তো ইতিহাস জানার এই যে 2 উপাদান, দুটোই আমাদেরকে ভালো করে পড়তে হবে, একটা কিন্তু পরীক্ষায় আসে। তা এই অংশগুলো নিয়ে রয়েছে ইউনিট 1 পাথরের যুগ, যেখানে মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, মানুষের কৃষিকাজের সূচনা, মানুষের
প্রাচীন প্রস্তরযুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তরযুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তরযুগের বৈশিষ্ট্য, ইতিহাসের সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এগুলো প্রপার বড় বড় প্রশ্ন এবং এই সমস্ত টপিক তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। এরপরে দেখো রয়েছে হরপ্পা সভ্যতা। তা পাথরের যুগের শেষ যুগটা আমরা যেটা দেখলাম নব্যপ্রস্তর যুগ। এই যুগের মানুষরা ঘর বাড়ি তৈরি করতে শেখে। ভারতবর্ষে প্রথম মেহেরগড়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে মানুষ প্রথম যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৭,০০০ বছর আগে তারা ঘর বাড়ি তৈরি করে এখানে সভ্যতার গোড়াপত্তন করে। তারপরে প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই সভ্যতা ধ্বংস হয়ে যায় প্রাকৃতিক কারণে। তখন এই মেহেরগড়ের লোকেরা আরো পূর্ব দিকে সিন্ধু নদীর তীরে এসে উপস্থিত হয় এবং সিন্ধু নদীর তীরের বিভিন্ন জায়গায় তারা নগর গড়ে তুলে সেই জায়গায় বসবাস করতে থাকে। মেহেরগড়ের লোকেরা চলে এলো হরপ্পায়। হরপ্পায় ঘর বাড়ি নগর গড়ে তোলার ফলে এই জায়গায় আবার নতুন করে সভ্যতা গড়ে ওঠে, যার নাম হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার মানুষের জীবন কেমন ছিল, সমাজ জীবন কেমন ছিল, ধর্ম কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তাদের শিলমোহর ছিল, শিলমোহরগুলো কেমন ছিল, এরকম বিভিন্ন দিক আমাদেরকে পড়তে হবে। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এখানকার মূল প্রশ্ন। পাশাপাশি সিন্ধু বাসীরা নগর গড়ে তুলেছিলেন পরিকল্পনা মাফিক, অর্থাৎ নগর পরিকল্পনা আমাদেরকে খুব স্পেশাল ভাবে পড়তে হবে। আবার এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটা সময় পতন হয়, তার একাধিক কারণ আছে, প্রাকৃতিক কারণটাই মেন। পাশাপাশি বৈদেশিক কারণও ছিল, বৈদেশিক আক্রমণ, অর্থাৎ আর্য জাতি এসে আক্রমণ করে সিন্ধুবাসীদের এবং সিন্ধু সভ্যতা ধ্বংস করে। তো সিন্ধু সভ্যতার এই উত্থান পতনের ইতিহাস, তার প্রাচীনত্ব, তার বিস্তৃতি সব কিছু আমাদেরকে ভালো করে পড়তে হবে এই ইউনিটে। এরপরে দেখো রয়েছে আর্য সভ্যতা, অর্থাৎ যে আর্যরা এলো এবং হরপ্পাবাসীদেরকে সিন্ধু অঞ্চল থেকে হটিয়ে এই অঞ্চল আর্যরা দখল করে নেয় এবং আর্যরা এখানে একটা নিজস্ব সভ্যতা গড়ে তোলে, যার নাম আর্য সভ্যতা। আর্যরা একটা ধর্মগ্রন্থ লেখেন বেদ। বেদকে কেন্দ্র করে আর্যদের জীবনটা আবর্তিত হয়েছিল, তাই এই সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতা শুরু হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের ১৫০০ বছর আগে পর্যন্ত। অর্থাৎ হরপ্পা সভ্যতার টাইম পিরিয়ড যদি আমরা দেখি তাহলে ৩,০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ, এই ১৫০০ বছর ছিল হরপ্পা সভ্যতা। এরপরে ১৫০০ খ্রিস্টপূর্ব থেকে আর্য সভ্যতা শুরু হচ্ছে, যেটা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে গিয়ে শেষ হচ্ছে। এই ১০০০ বছর ছিল আবার আর্য সভ্যতা, যার প্রথম ৫০০ বছর ঋগ বৈদিক যুগ এবং শেষ ৫০০ বা ৪০০ বছর পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগের ভাগটা হয়েছে বেদকে কেন্দ্র করে। তারা ৪টি বেদ লেখে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যখন তারা সপ্ত সিন্ধু অঞ্চলে, অর্থাৎ যেখানে সিন্ধু বা হরপ্পার বাসীরা থাকতেন, সেই অঞ্চলে এসে তারা ৫০০ বছর ছিল। এই সময় তারা মানে আর্যরা, তারা তখন সেখানে ঋগ্বেদ রচনা করে। এই সময়টাকে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ। পরে ৫০০ বছর পরে, অর্থাৎ ১০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, তারা ভারতবর্ষের আরো পূর্ব দিকে গঙ্গা যমুনার তীরবর্তী অঞ্চলে তাদের সভ্যতার বিস্তার করে, বন জঙ্গল কেটে চাষের জমি বার করে এবং চাষবাস করতে থাকে। এবং এই অঞ্চলে বিভিন্ন জনপদ গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের আদান প্রদানের ফলে কিছু শহর বা জনপদ, যেখানে জনগণের পা পড়ে, বাজার গড়ে ওঠে। অনেক জনপদ গড়ে ওঠে, যার মধ্যে অনেকগুলো বড় বড় আকারের ছিল, যাকে আমরা বলি মহাজনপদ। প্রায় ১৬টি মহাজনপদ গড়ে ওঠে, তার মধ্যে ১৫টাই ছিল উত্তর ভারতে গঙ্গা যমুনার তীরবর্তী অঞ্চলে, আর একটি ছিল অসমক দক্ষিণ ভারতের গোদাবরীর তীরে। এখন উত্তর ভারতের যে ১৫টা এবং দক্ষিণ ভারতের একটা, মোট ১৬টা মহাজনপদ গড়ে উঠছে, সেই টাইমটা কখন? খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক। এখন আমরা বলছিলাম আর্য সভ্যতার কথা। আর্য সভ্যতা কি আমাদেরকে পড়তে হবে? আর্য সভ্যতার মানুষের সমাজ জীবন, ধর্ম, অর্থনীতি এবং রাজনীতি, এই ৪টি টপিক খুব ভালো করে পড়তে হয়। দুটো টপিক একসাথে পরীক্ষায় কিন্তু বড় প্রশ্ন আসে। আর্যরা যে বেদ রচনা করে, বৈদিক সাহিত্য, আর্য যুগের নারীদের অবস্থা কেমন, আর্য যুগের বর্ণপ্রথা কেমন, আর্যদের এই আর্য সভ্যতার বিস্তার কিভাবে হয়েছিল, আর্য কারা, কোথা থেকে এসেছিলেন ভারতবর্ষে আর্য, এটা একটা বিতর্কিত প্রশ্ন, প্রথমেই রয়েছে এই প্রশ্ন। তাই এই সব কিছু পড়তে হয় আমাদের আর্য সভ্যতার উপরে। আর্য সভ্যতা যখন খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে চলে আসে, তখন গঙ্গা তীরবর্তী অঞ্চলে ১৬টা জনপদ গড়ে ওঠে, যার নাম মহাজনপদ। টাইমটা হচ্ছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক। আমরা শেষ টপিকে এলাম। এই সময়ে যে ১৬টা মহাজনপদ ছিল, কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, গান্ধার, কম্বোজ, সুরসেন, অসমক, এই ১৬টা মহাজনপদের মধ্যে মগধ জনপদ শক্তিশালী হয়ে ওঠে। কেন শক্তিশালী হয়ে ওঠে সেটা একটা প্রশ্ন। তার ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থানের কারণে, সাম্রাজ্যবাদী শাসকের উপস্থিতির কারণে মগধ শক্তিশালী হয়ে ওঠে।
এবং এই মগধ বাকি জনপদগুলোকে দখল করে নিয়ে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যেখানে 4টি রাজবংশ রাজত্ব করে: হর্যঙ্ক, শিশুনাগ, নন্দবংশ এবং মৌর্য বংশ। এই 4টি বংশের রাজত্বকালে মগধের ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটে। এই সমস্ত মগধের উত্থান আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। পাশাপাশি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে মহাজনপদগুলির উত্থান ঘটছে তার বর্ণনা। আরেকটি বিষয় আমাদেরকে এই অংশে পড়তে হয় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন দেখা দিয়েছিল। প্রচলিত আর্যদের যে হিন্দু ধর্ম, বেদ নির্ভর বৈদিক আর্য হিন্দু ধর্ম, যার হর্তাকর্তা ছিলেন ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের বিরুদ্ধে সমাজের আর যে 3টি শ্রেণী ছিল, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা নানা কারণে, বিভিন্ন কারণে তারা প্রতিবাদ করতে থাকে এই হিন্দু বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে। ফলে নতুন কিছু ধর্মের আবির্ভাবের একটা প্রেক্ষাপট তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্ম, মহাবীরের নেতৃত্বে জৈন ধর্মের আবির্ভাব ঘটে। এই বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতিগুলো কি ছিল এবং এই দুই ধর্মের মধ্যে পার্থক্য কি, এটা আমাদেরকে কিন্তু বড় করে এখানে পড়তে হবে। এবং প্রতিবাদী যে ধর্ম আন্দোলন কেন গড়ে উঠছে, কেন ক্ষত্রিয় বৈশ্যরা বিদ্রোহ করছে হিন্দু ধর্মের ব্রাহ্মণদের আধিপত্যের বিরুদ্ধে, সেটা একটা বড় প্রশ্ন। তা দেখো, এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তাহলে আমরা 3-4টি প্রশ্ন দেখলাম: মগধের উত্থান কিভাবে হচ্ছে, ষোড়শ মহাজনপদের বর্ণনা, প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ এবং বৌদ্ধ জৈন ধর্মের বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্য। এই 4টি প্রশ্ন খুব ভালো করে আমাদের এই ইউনিট থেকে দেখতে হবে। আর্য থেকেও 4টি প্রশ্ন রয়েছে: আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম এবং আর্য সভ্যতার আর্য কারা, এই বিতর্ক। হরপ্পা সভ্যতাকে হরপ্পার বৈশিষ্ট্য এবং পতন খুব ভালো করে পড়তে হয়, এখান থেকে প্রশ্ন আসে এবং অসংখ্য শর্ট প্রশ্ন রয়েছে। ধর্ম, অর্থনীতি, এগুলো আবার বড় প্রশ্ন আসে। পাথরের যুগ থেকে 3টি প্রপার প্রশ্ন রয়েছে: প্রাচীন পাথর, মধ্য পাথর, নব্য পাথর। পাশাপাশি মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে কিভাবে পরিণত হলো, এখানেও 4-5টি প্রশ্ন এবং আরো 2টি প্রশ্ন যে ইতিহাসের যে উপাদান এবং সেখানে সাহিত্যিক উপাদান কি, প্রত্নতাত্ত্বিক উপাদান কি, এই 2টি প্রশ্ন। মোট এই 10-12টা প্রশ্ন রয়েছে। আমি তোমাদের যে সাজেশন রেখেছি সেখানে মাত্র 10টি প্রশ্ন রেখেছি। এই 10টির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের প্রশ্নের পরীক্ষায় যে নাম্বার প্যাটার্ন সেটা একটু বলে রাখি: 10টি প্রশ্ন লিখতে হবে 2 নম্বরের এসিকিউ টাইপের কোশ্চেন। এই শর্ট কোশ্চেনেরও ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো। 2 নম্বরের 10টি শর্ট প্রশ্ন লিখতে হবে, এই 20 নম্বর। আর 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি থাকে, 2টি লিখতে হবে, এই 20 নম্বর। 20 40 হলো। আর টিকা প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর। পরীক্ষায় 8টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন লিখতে হবে, যা থাকবে তার ডবল থাকবে। একমাত্র শর্ট প্রশ্ন 20টা থাকবে, 20টাই লিখতে হবে। তাহলে এখানে টিকা প্রশ্ন 20 নম্বর, 10 নম্বরের প্রশ্ন 2টি 20 নম্বর, এই হলো 40 নম্বর। আর 20 নম্বর এখানে শর্ট প্রশ্ন রয়েছে। এই তোমাদের নাম্বার প্যাটার্ন। এখন এই 10 নম্বরের যে প্রশ্নের সাজেশন এবং 5 নম্বরের যে প্রশ্নের সাজেশন, সেখানে আমি 10টি মাত্র প্রশ্ন রেখেছি এবং 10-12টা রেখেছি 5 নম্বরের টিকা প্রশ্ন। এগুলো পড়লেই তোমরা 100% এর মধ্যে থেকে কমন পাবে। এবং এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর, প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লেলিস্টের লিংক পাবে, সেখানে ক্লিক করলেই তোমরা এই DS1 বলে যে প্লেলিস্টটা পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমাদের সাজেশনের সমস্ত প্রশ্ন এবং সাজেশন বহির্ভূত সিলেবাস কেন্দ্রিক আরো একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের পরবর্তী যে সেমিস্টারগুলো আছে, প্রতিটা সেমিস্টার থেকে সেমিস্টারের সিলেবাস, সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তর এই চ্যানেল থেকে পাবে। একমাত্র এই চ্যানেলে পাবে, আর কোনো চ্যানেলে পাবে না। সেটা তোমরা কিছুদিনের মধ্যেই উপলব্ধি করতে পারবে। তো দেখো, DS1 এই পেপারটি 2026-এ তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের যে ফাইনাল সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, তোমরা সেই জায়গা থেকে খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর DS1 সাজেশন 2026 গ্রুপ এ 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি। তার জন্য যে প্রশ্নগুলো দেখবে: প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটাই একটাই পরীক্ষায় কমন আসবে। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বা আসতে পারে নব্যপ্রস্তর যুগের বিপ্লব ব্যাখ্যা করো। পরটি হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, বিশেষ করে নগর পরিকল্পনা উল্লেখ করে এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি হরপ্পার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। পরটি ঋগ বৈদিক যুগের সমাজ ও অর্থনৈতিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন আসে। পরটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। পরটি মগধের উত্থানে অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট আলোচনা করো। পরটি ষোড়শ মহাজনপদের উত্থান ও বর্ণনা দাও। শেষ প্রশ্ন: বৌদ্ধ জৈন ধর্মের প্রধান নীতিগুলি লেখো এবং উভয় ধর্মের পার্থক্য লেখো। দেখো, এখানে 10টি প্রশ্ন আছে, টপ 10 প্রশ্ন। এইগুলোই তোমরা পড়বে, এগুলো অবশ্যই পড়ে তারপর অন্য প্রশ্ন দেখবে।
এই 10টির মধ্যে আশা করি কমন পাবে। এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই যে মগধের উত্থানের অর্থনৈতিক ভৌগোলিক প্রেক্ষাপট, এই কথাটা এইভাবে যদি তোমরা লেখো ইউটিউবে, তাতেই আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা বা সিন্ধু সভ্যতার উৎস সম্পর্কে আলোচনা করো। সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব বা আসতে পারে বিস্তৃতি বা আসতে পারে সিন্ধু সভ্যতার শিলমোহর, এগুলো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। আজীবিক ধর্ম, কার্বন ডেটিং পদ্ধতি, হরপ্পার ধর্ম, হরপ্পার পতন, স্নানাগার, শস্যাগার, সভা সমিতি, চিত্রিত ধূসর মৃৎপাত্র, অষ্টাঙ্গিক মার্গ, ঋগ বৈদিক যুগের উপজাতীয় রাজনীতি, বৈদিক যুগের বর্ণপ্রথা, দ্বিতীয় নগরায়ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র, লিপির গুরুত্ব বা মুদ্রার গুরুত্ব এবং সঙ্গম সাহিত্য। এখানে 15টা প্রশ্ন আছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, এর মধ্যেই কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।